ডিফারেন্ট আসলে অনেক তেমন কিছুই ডিফারেন্ট না। সবকিছুই সেম। সিটিং পজিশনও এটার সেমই পাইছি। এটার সিটিং পজিশন বা সিট হাইট যাই বলি না কেন, সেম অ্যাজ ইউজুয়ালি আপনাদেরকে ওইটা দেখাইতেছি। ওটাও সিমিলার। আপনার অনেক বেশি ডিফারেন্ট কিছু, অনেক বেশি না, কোনো ডিফারেন্টই আমার কাছে মনে হচ্ছে না। তো সেম টু সেম বডি বলেন, ট্যাঙ্কির যে পশ্চারটা বলেন, ডিজাইনটা বলেন, সবকিছুই সেম। যে ৩,৫০,০০০ টাকায় আপনি ওই বাইকটা নেবেন কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাইক ড্রাইভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যেহেতু আমি বাইক নিয়ে আলোচনা এবং সমালোচনা বোথ অফ বলে থাকি, আমি আজকে বরাবরের মতোই এই বাইকের কম থেকে আছে এটা নিয়ে আমি অবভিয়াসলি বলবো। তার আগে জানবো হচ্ছে এই বাইকটা 2026 এ কি আপডেট নিয়ে আসছে, আর সেটার জন্য আমাদেরকে এই তথ্য দিবেন হচ্ছে ইয়ামাহাতে দায়িত্বরত। আপনার নামটা? আমার নাম স্নিগ্ধা। আমি সেলস এক্সিকিউটিভ হিসাবে ইয়ামাহা অথরাইজ ডিলার পয়েন্ট এসআই মোটরস এর রিন্স কনসোর্টিয়াতে আছি। সংক্ষিপ্তভাবে আপনাদের প্রশ্নগুলো, মানে আপনারা অলওয়েজ যেটা চিন্তা করেন যে বেসিক্যালি নতুন বাইক আসছে, মাইলেজ কত, সংক্ষিপ্তভাবে আগে ইম্পর্টেন্ট বিষয়গুলো জানি। এটাতে 55 থেকে 60 প্লাস মাইলেজ দিবে। হাইব্রিডে মাইলেজ বৃদ্ধি পায় সেটা ঠিক আছে, বাট এটা আমরা জাস্টিফাই করে অবশ্যই দেখবো। কোম্পানি ক্লেম করতেছে 60 প্লাস মাইলেজ প্রোভাইড করে। নতুন কি কি আসছে? এটাতে আপনি ফুল ডিসপ্লে একটা টিএফটি মিটার পাচ্ছেন, এন্ড সেই সাথে খুবই গুড লুকিং একটা আউটলুক পাচ্ছেন। সেই সাথে কিন্তু আমাদের ইন্ডিকেটর লাইট যেটা আছে সেটা হচ্ছে টোটালি এলইডি থাকছে, এন্ড সামনে পেছনে দুই জায়গাতেই পেয়ে যাচ্ছেন এলইডি হেডলাইট, টেল লাইট। এছাড়াও যদি ব্রেকিং এর কথায় আসি তাহলে এবিএস পাচ্ছেন, টিসিএস আছে, ওয়াই কানেক্ট আছে। এক কথায় অল ওভার একটা বাইকে যা যা থাকা প্রয়োজন সবকিছু এই বাইকটাতে পেয়ে যাচ্ছেন। আর যদি আমি টোটালি মিটারের দিকে ফোকাস করি, ইভেন আপনাকে এটা অ্যাপস এর মাধ্যমে টার্ন বাই টার্ন একটা দিক নির্দেশনা দিবে। এছাড়াও কিন্তু এখান থেকে আপনি আপনার ফোনের কল বা মেসেজ নোটিফিকেশনটা ডিরেক্টলি দেখতে পাবেন। যদি সেভ করা নাম্বার থাকে সেটাও শো করবে, এন্ড যদি আপনার ইমার্জেন্সি কোনো মেসেজ এসে থাকে সেটাও শো করবে। তাহলে আপনার ফোনের সাথে মিটারের যে কানেক্টিভিটিটা আছে সেখান থেকে আপনি আপনার মাইলেজটা দেখতে পারবেন। আপনার ইন্ডিকেটরের যে গিয়ার ইন্ডিকেটরটা সেটা কিন্তু শো করছে। দেন হচ্ছে এখান থেকে আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন। 2026 এর সবচেয়ে সমালোচিত আলোচিত এই বাইকটা টেস্ট রাইড করব, বিকজ অফ এই বাইকটার একটা সবচেয়ে ভালো স্পেশালিটি হচ্ছে এই বাইকটাতে মোটর এবং ইঞ্জিনের সংমিশ্রণের কারণে বাইকটাতে আগের যে টর্ক ছিল অর্থাৎ এফজেডএস ভার্সন 3 সেই টর্কের থেকে একটু বেশি টর্ক প্রোভাইড করছে এই হাইব্রিড বাইকটা। ওটাও আমরা দেখবো। আরেকটা বিষয় হচ্ছে ইঞ্জিন আপনি জ্যামে থাকা অবস্থায় অফ হয়ে যায় এবং 2000 আরপিএম অর্থাৎ 20 স্পিডে থাকাকালীন সময় এই বাইকটা সম্পূর্ণই ফুয়েল কনজাম্পশন করে, অর্থাৎ আপনার মাইলেজকে আরো বেশি বৃদ্ধি করে। সো 3,49,500 টাকায় এই বাইকটা আপনি নেবেন কিনা সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এই বাইকটার প্রাইস যদি একটু বেশিও হয়ে থাকে, মাইলেজ আপনাকে পুষিয়ে দিতে পারে। কারণ 60 প্লাস মাইলেজ হইলে আপনি যে টাকা দিয়ে কিনতেছেন সারা জীবনের জন্য বাইকটা থেকে যাচ্ছে। সো এখান থেকে আপনার জন্য একটা মোটামুটি একটা অ্যামাউন্ট বের হয়ে যাচ্ছে। এছাড়াও অন্যান্য বিষয় যেগুলো রয়েছে যেমন কমফোর্ট আছে, ব্রেকিং কোয়ালিটি, ইয়ামাহার ব্রেকিং কোয়ালিটি বা কমফোর্ট কন্ট্রোলিং যেটাই বলি না কেন, এটা অন্যান্য বাইকের তুলনায় অনেক ভালো। এবার আসি খারাপ দিক। এই বাইকটাতে কি কি খারাপ আছে? কমতি থাকার মধ্যে যেটা দেখছি সেটা হচ্ছে এই বাইকটা ওভারঅল যদি একটা অয়েল কুল ইঞ্জিন হতো এবং প্রাইস যদি আরো কিছু বেশি হইতো, তাহলে আমার মনে হয় আমাদের মতো যারা বাইক লাভার আছে তারা এই বাইকটা কোনোভাবেই বিক্রি করতো না, ইভেন আমিও করতাম না। কারণ এই বাইকটা কমফোর্টে অনেক বেস্ট। লং এ যখন আমরা যাই তখন সবচেয়ে প্রয়োজন হয় সেটা হচ্ছে কমফোর্ট। স্পিডিং হচ্ছে পরের বিষয়, প্রথমে প্রয়োজন হয় হচ্ছে কমফোর্ট। পরে কি কমতি আছে এই বাইকটাতে? আগেও এফজেডএস ভার্সন 3, 4 যে ভার্সন গুলাই আছে সবগুলোতে কমতি ছিল, সেটা হচ্ছে হেডলাইটের আলো। এটা লুমেনও তেমন কোনো বৃদ্ধি হয় নাই, একটু এটাকে বৃদ্ধি করা হলে আর একটু বেটার হইতো। এটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে। কমতির মধ্যেও ভালো লাগাটা বলতেছি সেটা হচ্ছে আমাদের সবসময় ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ উল্টা লাগানো হয়ে যেত। এটা লক, আপনি এটাকে আর উল্টা লাগানোর কোনো ওয়ে নাই, এটা নিয়ে আর কোনো প্যারা খাইতে হবে না। যাই হোক, আমরা খারাপ যেহেতু বলতেছি সেটা বলি। ডুয়েল চ্যানেল এবিএস হওয়া উচিত ছিল। তারপরও ট্রাকশন কন্ট্রোলের কারণে ডুয়েল চ্যানেল এবিএস এর প্রয়োজন পড়ছে না, কারণ পিছনের চাকা স্লিপ করার কোনো অপশনই নেই। সো ডুয়েল চ্যানেল এবিএস না থাকা সত্ত্বেও মোটামুটি অ্যাডজাস্ট করে নেওয়া যায়। ওভারঅল মোটামুটি আমার কাছে ঠিকঠাক লেগেছে। এখন আমি আপনাদেরকে বাইকটার রাইডিং এক্সপিরিয়েন্স কেমন, টর্ক কেমন বা কতটুকু কমফোর্ট প্রোভাইড করে, ইভেন আমার কাছে একটা এফজেডএস ভার্সন 3 আছে, ওটাও আমি নিয়ে আসছি। কম্পেয়ার টু দুইটা বাইক রাইডিং এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে শেয়ার করবো। সো সাথে থাকবেন। ওকে, সো আমরা হচ্ছে এটাকে রাইড করে দেখি আগে। এটা ওয়াও, মনে হলো কেউ একজন ঠেলা দিছে বাইক।
বাইকটা প্রথমে স্মুথনেসটা আমরা চেক করে দেখি। হ্যাঁ, বাইকের স্মুথনেস অনেক জোস, অনেক জোস, স্মুথনেস ভালো। আমি এফজেডএস ভার্সন 3 বা 4 এর কম্পেয়ার যদি করি, এটার স্মুথনেস অনেক ভালো এবং সাউন্ডটা ডিফারেন্ট। হ্যাঁ, এফজেডএস ভার্সন 4 এর থেকেও একটু ডিফারেন্ট লাগতেছে আমার কাছে, এক্সজস্ট সাউন্ডটা একটু ডিফারেন্ট লাগতেছে। এখন টর্কটা কেমন এটা দেখবো। টর্ক কোয়ালিটি ভালো, ভালো বলতে এফজেডএস ভার্সন 3 4 এর থেকে এর টর্কটা আমার কাছে বেশি মনে হইতেছে এবং যে ইনফরমেশনটা পেয়েছিলাম ইটস ট্রু। যেহেতু এটা নতুন বাইক, আমি অ্যাকচুয়ালি টপ চেক করতে পারবো না। সিটিং পজিশন যদি বলি, তাহলে এই বাইকের সিটিং পজিশন কম্পেয়ার টু এফজেডএস ভার্সন 4 বা 3 সেম। হ্যাঁ, হ্যান্ডেল সেম, শুধুমাত্র হ্যাজার্ডের যে সুইচটা আছে, এই হ্যাজার্ডের সুইচটা ডিফারেন্ট লাগতেছে। উপরে 4টা সুইচ দেওয়া হয়েছে মিটার কনসোলকে ইয়া করার জন্য, ওইটাও তেমন একটা ডিফারেন্সিয়াল কিছু মনে হচ্ছে না। পুরাতন এই সুইচগুলার মানে অ্যাডজাস্ট করার মতো আর কি। আর হর্নটা এমন একটা জায়গায় রাখা হয়েছে যেটা আসলেই মানে প্রেস করার সময় এখানে হাত চলে যাচ্ছে। এটা দাঁড়াইলে তো অফ হয়ে যাবে স্টার্ট, তাই না? ওকে, আমরা একটু দাঁড়াই দেখি। তো মনে করেন যে আমরা জ্যামে দাঁড়াইছি। হ্যাঁ, দেখা যাক কতক্ষণ পরে এটা বন্ধ হয়। অটো অন করলে এখানে একটা ইন্ডিকেশন দেখা যায় মিটারে, যেটা অটোটা অন করা আছে। কিভাবে কাজ করে সেটা একটু দেখি, কতক্ষণ সময় লাগে। বেশ সময় তো লাগতেছে। এখনো বন্ধ হয় নাই। বাট অনেস্টলি ইঞ্জিন স্টার্টে থাকা অবস্থায় আমার এফজেডএস ভার্সন 3 তে বা 4 এ একটা ভাইব্রেশন ফিল হয় উপরে বসলে, সেইটা এই বাইকে ফিল হচ্ছে না। মানে ইঞ্জিনের নিচে থেকে সাউন্ড পাচ্ছি, বাট আচ্ছা, এটা তো গিয়ারেও আছে, সবকিছু আছে, তাহলে এটা কি কারণে বন্ধ হইতেছে না? এই ক্লাচ ছাড়লে বন্ধ হবে না? ক্লাচ ছাড়লে তো চলবে। এটা তো অফ করলাম। ও আচ্ছা 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 আচ্ছা, মানে নিউট্রাল করতে হবে। নিউট্রাল করার পরে হচ্ছে ক্লাচ ছাড়লে তখন হচ্ছে স্টার্টটা বন্ধ হয়ে যাবে, আবার হচ্ছে ক্লাচ ধরার সাথে সাথে স্টার্ট হয়ে যাবে। ওকে, তার মানে এটা জ্যামের জন্য লাগবে না, আপনার চাইলে এভাবে গাড়িটা স্টার্টও করা পসিবল। মানে আমরা একবার ট্রাই করি, যদি এটা চাবি বন্ধ করলাম, বন্ধ করার পরে ধরো যে এইভাবে অন করলাম, অন করার পরে আমরা যদি এটা অন থাকে, আমরা ইগনিশন সুইচ যেটা দিয়ে আমরা অন করি, ওইটা দিয়ে অন করলাম না, আমরা ক্লাচ চেপে ধরি, তারপরে হবে না? আচ্ছা, ফার্স্টে এটা করতে হবে, প্রথমে স্টার্ট দেওয়ার জন্য এটাই ব্যবহার করতে হবে। বাট স্টার্ট হয়ে যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে যখন অটো মুডটা মিটারে অন হবে, তখন হচ্ছে এই জিনিসটা হবে। আচ্ছা আচ্ছা, এটা অটো মুডটা কত স্পিড পর্যন্ত অন হয় দেখি, কতটুকু স্পিডে অন হয়? 7 8 9 10 10, আচ্ছা 11 স্পিডে আসলে হচ্ছে যে অটোটা অন হচ্ছে। হ্যাঁ, এবিএস যেরকম, এবিএস এরও কিন্তু একটা মিনিমাম স্পিড আছে, অর্থাৎ সম্ভবত এটা 7 বা 8 এর কাছাকাছি হইলে হচ্ছে 5-এ। ওকে, 5-এ হচ্ছে যে এবিএসটা অন হয়ে যায়, এর আগে কিন্তু এবিএস অফ থাকে বা 5 স্পিডে এবিএস কাজ করে না। সো অ্যাজ ইউজুয়ালি এটা 11-তে এসে অটোটা অন হচ্ছে। এটা একটা দারুণ জিনিস, তবে প্রথমে স্টার্টটা এভাবে করা যাবে না। তো আমরা এটা টর্কটা আসলে চেক যতটুকু পসিবল আপনাদেরকে করে দেখাবো। আর টপ স্পিডটা পরবর্তীতে বাইক যেহেতু একটু পুরাতন বাইক হইলে বা একটু ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে গেলে যে বাইকটা পাবো, ওটা থেকে আমি আপনাদেরকে দেখাবো। তবে মিটারের ভিজিবিলিটি যদি বলি, রাতের বেলা দুর্দান্ত ভিজিবিলিটি পাওয়া যাচ্ছে, দিনের বেলাতেও ভালো ভিজিবিলিটি পাওয়া যাবে আশা করি। বাট আমি সময়ের অভাবের কারণে মূলত হচ্ছে এটা দিনের বেলায় ভিডিওটা করতে পারি না, আই এম সো সরি। বাট অনেস্টলি যদি বলি, তাহলে বলবো যে ফুললি স্যাটিসফাইড। রাইডিং কোয়ালিটিতে আমি ফুললি স্যাটিসফাইড, এবং এটা গিয়ার শিফটিংটা দেখি কতটা স্মুথ। আমি উইদাউট ক্লাচে গিয়ার শিফটিং করতে চাই। এটা ভার্সন 3 4 এর মতো রয়ে গেছে। এটা হচ্ছে তেলে কেমন যাচ্ছে, তাই না? হ্যাঁ, ইনস্ট্যান্ট ফুয়েল আর কি। মানে কখন কতটুকু পিক আপ ধরলে, কখন কতটুকু পিক আপ রাখলে, থ্রোটল রাখলে কতটুকু মাইলেজ যাচ্ছে সেটা দেখা যাচ্ছে। ওয়াও, আসলে 3,50,000 টাকায় এই বাইকটা সিটি রাইডের জন্য ঠিক আছে।
সাউন্ডটা আমার কাছে একটু একটু অন্যরকম লাগতেছে, কারণ আমি ওই যে ভার্সন 3 BS4 ইউজ করি, তো যার কারণে আমার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে। প্রচুর পরিমাণ প্রিমিয়াম একটা ফিল আসতেছে, প্রিমিয়াম ফিল, মানে 3.5 লাখ টাকার বাইকে কেমন একটা 5 লাখ টাকার বাইকের ফিল পাইতেছি। এটার কারণটা হচ্ছে কি, এটা ইঞ্জিনটা অনেক বেশি স্মুথলি। 2,60,000 টাকা দিয়ে আমি তো ভার্সন 4 বা 3 নিলে হচ্ছে, তাহলে আমি এত টাকা দিয়ে এটা নিব কেন? তাদের জন্য হচ্ছে এই পরীক্ষাটা। হ্যাঁ, চলেন আমরা ওই বাইকটা দিয়ে পরীক্ষা করে দেখি। এই জন্য কম্পেয়ার করতে চাই, বিকজ অফ ভার্সন 3 বা 4 বিটুইন ওই বাইক, যে প্রাইজের যে একটা ডিফারেন্ট প্রায় 1 লক্ষ টাকার, তো কিছু তো ডিফারেন্ট হবে না, এটা খুঁজে বের করাটা জরুরি। সেইটা প্রথমে স্টার্ট করে দেখা যাক এটাতে কি ফিলটা হয়। হ্যাঁ, এটাতে একটু ভাইব্রেশন ফিল হয়, আর ওটাতে ভাইব্রেশনটা ফিল হয় নাই। যথেষ্ট প্রিমিয়াম লাগছে, এই আমি বারবার আপনাদেরকে বলছিলাম যে ওটাতে একটু প্রিমিয়াম লাগতেছে, বাট এটাতে একটু ভাইব্রেট ফিল হয়। সো রাইডিংটা চেক করি। বেশি ওর মতো হইলেও বা ওর কাছাকাছি হইলেও থ্রোটলটা ছেড়ে দিচ্ছি, তখন ভার্সন 3 কেমন যেন আমার কাছে একটু ল্যাকি ফিল হইতেছে, যে একটু পিছে যে সামনের দিকে যাইতেছে, মানে মনে হচ্ছে একটু পিছাচ্ছে, একটু সামনের দিকে যাচ্ছে। এটা কিন্তু ওই বাইকটাতে মোটেই ফিল হয় না, এটাতে একটা প্রিমিয়াম ফিল হয়েছে। এটার কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলি, হাইব্রিডের কারণে। কারণ যখন ইঞ্জিন পারফরমেন্স করতেছে, আর ইঞ্জিনকে যখন থ্রোটল বা ইঞ্জিনে আমরা যখন রেস্ট দিচ্ছি বা ইঞ্জিন যখন রেস্ট পাচ্ছে, ইঞ্জিনের রেস্টিং টাইমে হচ্ছে মোটরটা ডিউটি করছে। হ্যাঁ, মোটরের ডিউটি থাকার কারণে বাইকটা একটু বেশি স্মুথ লাগতেছে। এইটা থ্রোটল ছাড়লে একটা মানে একটা ফিল হচ্ছে যে একটু স্লো হয়ে যাইতেছে বাইকটা। মানে 3,50,000 টাকা যে ওই বাইকটার দাম হয়েছে, এইটার কারণটা হইলো যে ওই বাইকটা আসলে রাইডিং এও একটু ডিফারেন্ট। আরো একটা ব্যাপার আছে, এই বাইকটা যখন 4,000 আরপিএম এ যাচ্ছে ভার্সন 3টা, একটু ভাইব্রেট ফিল হচ্ছে, বাট ওই বাইকটা কিন্তু এটা ফিল হয় নাই। বাইকটা 4-5 হাজার 6,000 আরপিএম পর্যন্ত আমি নিছি, তো ওটাতে এই ফিলটা হয় নাই। আমি আসলে জাস্টিফাই করতে চাইছিলাম এটাই, যে 3,50,000 টাকায় ওই বাইকটা নেওয়া ঠিক হবে, নাকি 2,60,000 টাকা বা সামথিং দিয়ে এই বাইকটা নেওয়া ঠিক হবে, বা ভার্সন 4 নেওয়া ঠিক হবে। ডিফারেন্সিয়ালিটি ডেফিনেটলি পাওয়া গেছে, এবং মনে হলো যে না, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে কি, প্রাইস হাই লো বা আলোচনা সমালোচনা সবকিছুই ঠিক আছে। ওভারঅল সবাই সমালোচনা করে, মানে ভালো লাগে কারো কাছে খারাপও লাগে। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, যে এই বাইকগুলা সাধারণত সিটি রাইডের জন্য বেস্ট। যেটাই হোক না কেন, হাইব্রিড হোক, নন হাইব্রিড হোক, 3 হোক 4 হোক, এগুলো আসলে সিটি রাইড এবং টুকটাক রাইডিং, বিশেষ করে 100-150 কিলোমিটার রাইডের জন্য ঠিক আছে। বাট এটাকে যদি আপনি ট্যুরিং বাইক হিসেবে ব্যবহার করেন বাইকাররা, তাহলে আমার মনে হয় যে এটা ভুল হবে। আর কারণ এই বাইকের পারফরমেন্স আপনাকে অতটা ভালো পারফরমেন্স দিতে পারবে না। টর্কের কথাও যদি বলি, টর্কটাও আসলে মিনিমাম টর্ক হবে, টপ স্পিডও মিনিমামই পাবেন। আহামরি কিছু পাবেন না 3,50,000 টাকা দিয়ে আসলে। আপনি যদি এক্সপেক্ট করেন যে আমি বিশাল কিছু, দেখেন বাইকের সিরিজ আলাদা আছে, যারা একটু কমফোর্ট পছন্দ করে, হ্যাঁ, যাদের আবার ফ্যামিলি প্রয়োজন আছে বা ফ্যামিলিকে ক্যারি করতে হয়, একটু বাজারে ব্যাগ নিতে হবে, তাদের ক্ষেত্রে এই সিরিজের এই বাইকগুলা বেস্ট। এবং একটু টাকা বাড়িয়ে আমার মনে হয় যে এফজেডএস এর এই হাইব্রিড বাইকটা নেওয়াই ঠিক হবে, কারণ মাইলেজ আপনাকে, আমি আগেও বলেছি, মাইলেজে আপনাকে ওই টাকাটা মেকআপ করে দিবে। আর টেকনোলজি যেহেতু এগোচ্ছে, সেহেতু ডেফিনেটলি আপনার বেটার টেকনোলজির দিকে যাওয়াটা উচিত হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। যাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে বা নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই বাইকটা সম্পর্কে আরো ডিটেলস আপনারা কি জানতে চান, সেটাও আমাদেরকে জানাতে ভুলবেন না।